বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্ধিক্ষণে। আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের পতনও ঘটে যেতে পারে, এমনও নীল নকশা হচ্ছে। 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ করতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে, 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন। এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। একদিকে জাতীয় পার্টির বিশাল বড় মিছিল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। একদিকে জাতীয় পার্টির বিশাল বড় মিছিল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি সর্বপ্রথম আপনাদেরকে মিছিল দুটার সংবাদ আগে জানাই, এবং জাতীয় পার্টির যে বিশাল বড় একটা গতকালকে মিছিল দেখলাম, অনেকদিন পরে জাতীয় পার্টির মিছিল দেখলাম, কারণ 5ই আগস্টের পরে এই সরকারের বিপক্ষে অবস্থান করে একটি মাত্র রাজনৈতিক দল মিছিল বিক্ষোভ সমাবেশ করছে এখন পর্যন্ত, সেটা হলো জাতীয় পার্টি। এবং সেই জাতীয় পার্টি বেশ কিছুদিন একটু নিশ্চুপ ছিল, তাদের কোনো কার্যকলাপ দেখলাম না, তাদের বক্তব্য আমরা শুনলাম না। কিন্তু গতকালকে যে মিছিলটা দেখলাম জাতীয় পার্টির, অনেক বড় মিছিল, এবং সেই মিছিলটা দেখে আমার কাছে প্রকৃতপক্ষে ভালো লাগছে, এবং জাতীয় পার্টিকে ধন্যবাদ। জাতীয় পার্টির সেই বিশাল বড় মিছিল থেকে 3টা স্লোগান উঠে এসেছে, তাদের 3টা দাবি উঠে এসেছে। তার মধ্যে একটা হলো জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং 2 নম্বরে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, 3 নম্বরে জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য হচ্ছে, সেই বৈষম্য বন্ধ করতে হবে। এই 3টা দাবি জাতীয় পার্টির সেই মিছিল থেকে স্লোগানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং পরিশেষে আমরা প্রথমে দেখলাম যে জাতীয় পার্টির মিছিল যখন আসতেছে আপনার পল্টনের দিকে যাচ্ছে, তখন পুলিশের ব্যারিকেড, পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু বিশাল বড় মিছিল, এত বড় মিছিলের এত মানুষ, সেখানে কি আর পুলিশ বাধা দিয়ে রাখতে পারে? আর তারা তো কোনো সহিংস মিছিল করতেছে না, তারা শান্তিপূর্ণ, এবং দেখলাম যে তারা সারিবদ্ধভাবে রাস্তায় চলতেছে। প্রথমে তাদের নেতা কর্মীরা এক জায়গায় বক্তব্য দিচ্ছেন, তারপরে তারা পদযাত্রা শুরু করছেন, পরে সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পল্টনের দিকে রওনা হয়, এবং পরিশেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় দল শান্তিপূর্ণ সমাবেশ বা পদযাত্রাকে সহযোগিতা করার জন্য পুলিশ বাহিনী এবং পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এটা হচ্ছে ঢাকার বুকে গতকালকের ঘটনা। অপরদিকে গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ঝটিকা মিছিল বের করছিল, পরিশেষে অবশ্য পুলিশ সেখান থেকে 5 থেকে 7 জনকে অ্যারেস্ট করছে। কিন্তু এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কোনটা হলো জানেন? যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি যতটুকু দেখতেছি বা আমার বিশ্লেষণ, আমার দেখা অনুযায়ী, ছাত্রলীগের মতো সাহস আমি কাকু এ পর্যন্ত দেখলাম না। যে দেখেন, 1 নম্বরে ছাত্রলীগের অভিভাবক হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অর্থাৎ ছাত্রলীগের অভিভাবক দেশের মধ্যে নাই, এবং তাদের অভিভাবকরাই দেশের মধ্যে ভালোভাবে বের হতে পারতেছে না। তারপরে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ। ছাত্রলীগ কোনো জায়গায় শুধুমাত্র টুসটা শব্দ করলে তাদেরকে পুলিশ হেফাজতে নেবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে। এবং আমরা অতীতে দেখলাম যে ছাত্রলীগের নির্দোষ নেতাকর্মী, যারা এত কিছু হওয়ার পরেও যারা পরীক্ষার কেন্দ্রে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, বাজারে গেছেন বাজার করার জন্য, তাদের তো অন্তরে ওই মনোভাবটা আছে যে তারা নির্দোষ, কারোর সাথে তারা অন্যায় করেন নাই, কারোর সাথে বৈষম্য করেন নাই, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন। এই যে সাহস, এই সাহস নিয়ে তারা গেছে, তারপরেও পরীক্ষা দিতে হলে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি। তারপরেও এই 12 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও যে সাহস, যে দৃঢ়তা ছাত্রলীগ দেখাইতেছে, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। অপরদিকে গত 28শে জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সরকারকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সরকারের সমালোচনায়, সেইটার পরে ঢাকার বুকে জাতীয় পার্টির এত বড় একটা মিছিল, অপরদিকে ছাত্রলীগের মিছিল, এই মিছিলগুলো আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্ধিক্ষণে। আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের পতনও ঘটে যেতে পারে, এমনও নীল নকশা হচ্ছে। আমি যখনও বলেছিলাম, এখন আজও বলছি আপনার চ্যানেলে। কিন্তু সেই নীল নকশাটা কোনো হিংসাত্মক হয় না, কেউ গিয়ে জোর করে একটা চেয়ারে বসে পড়বে, শেখ হাসিনা কাল উড়ে যাবেন আর গিয়ে একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবেন, এই পদ্ধতিতে না, এই পদ্ধতিতে না। কিন্তু জনতার চাপ বাড়বে, আর্থিক অবস্থা খুবই খারাপ। যে দেশটা সব থেকে বেশি বিকাশ দরে প্রবৃদ্ধি দরে ছিল, সেই দেশটাকে নামিয়ে এনেছেন 3%, থ্যাঙ্কস টু ইউর মুভমেন্ট। তবে এই দেশটা কোথায় যাবে এখন,
মানে কোনো সন্দেহ নেই, ব্যবসায়ীরা অত্যাচারিত, ব্যবসায়ীরা নিপীড়িত, তাদের উপর যেভাবে চাঁদাবাজি জুলুম হচ্ছে, কেউ ব্যবসা করতে পারছেন না, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার মানুষরা কি করবেন? দুর্ভাগ্যের বিষয়, একদিন তারা অস্ত্র তুলে ধরবেন। এভাবেই কিন্তু পৃথিবীতে বিপ্লব এসছে। ফলে যেমন অত্যাচারিত হয়েছিল একদল ছাত্র বা ছাত্ররা, বঞ্চিত হয়েছিল, আজও কিন্তু সেই বঞ্চনা শিকার চলছে। আমার কাছে একটাই দুর্ভাগ্যের বিষয়, আজ যারা জেলে আছেন তারা যখন মুক্তি পাবেন, ফলে আজ যারা বাইরে আছেন তারা আবার জেলে যাবেন। এই জঘন্যতম ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে দেখতে আমরা ক্লান্ত। 5ই আগস্ট, আজকে 4 আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট 2024-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট, দিনের ভোট, বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল। এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে 15 জন একটা মিছিল দিচ্ছে, বৃষ্টির দিনে রাস্তার মধ্যে, খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল, অথবা কাক ডাকা ভরে 15-20 জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে। আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে। কেন আসলে এই পরিণতি হলো? এটার জন্য দীর্ঘ ইতিহাস, অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই করছে। আর যে কোনো সাম্রাজ্যের পতন হয়, তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো, সেগুলোকে আমরা নিচ্ছি, এই দেশের মানুষ নিচ্ছি না। 1971-এ জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে 71 সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল। আওয়ামী লীগ সরকার যাই করছে, যত জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল, তিনি যা করছেন এটা সঠিক। এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেই আগামীকালকের জন্য সচেতন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি, এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম, মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে, যিনি গ্রেফতার হচ্ছে, এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ উঠতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে, এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়। আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান। আবার শেখ হাসিনার যেই ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে, এটি দেখলে এমনি তো ঘুমের মধ্যে অনেকের ভয় লাগে। আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল, স্বাভাবিকভাবে তারা হয়তোবা আরো একটু বেশি ভয় পায়। যাই হোক, এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে। আগামী 5ই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে, আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে। আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে। যে কোনো জায়গায় 2 জন 4 জন 5 জনের বৈশা মিটিং, গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে। এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যত রকমের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সবগুলো কিন্তু নজরদারিতে আছে। কেন? যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার। আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে, যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে, আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, সে আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন, এটি খুবই স্বাভাবিক। এবং যে বাণীটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে, এবং কোনো গণমাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে, সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে, সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, এই বিষয়ে পরবর্তীতে আসছি। যেটি আগেভাগেই প্রকাশ পেয়েছে, সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা, তিনি তার বাণীতে কি বলেছেন সেটি একটু অংশবিশেষ আপনাদেরকে শোনাই। এই বাণীতে উল্লেখ করা হচ্ছে, বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে।
ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাণীতে তিনি উল্লেখ করছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য। এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে। দ্য ওয়াল কি বলছে? দ্য ওয়াল বলছে যে 2023 সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। এবং দ্য ওয়াল প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনূস সরকারের লিখে দেওয়া? অন্তর্বর্তী সরকারের কি সেই এখতিয়ার আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার, নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন? বাণীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট। আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল। সরকার যা বলবে, যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করার তো আকাশ কুসুম কল্পনা যে সরকারের বাইরে গিয়ে কিছু করার। এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে কার্যত গৃহবন্দী। তাকে নিয়ে কত কী হয়ে যাচ্ছে আমরা তো সব জানি। এবং এই বাণী যদি সত্য হয়ে থাকে, যেটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা, বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই এটি প্রকাশ পাবে, তো যদি সেটি সত্য হয়ে থাকে নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই, বিস্ময়ের কিছু নেই। এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক শীর্ষ মন্ত্রী বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যে বিভিন্ন পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে। এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, এবং গেলেই তো তিনি অ্যারেস্ট। খুব স্বাভাবিক কথা। এমনকি আমরা এও জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যেমন 1 জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করা হলো, তো সেই দিনটিতে জুলাইয়ের 1 তারিখে, অর্থাৎ 2025-এর জুলাইয়ের 1 তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে 1.5 মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো, যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যারা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম যে কী ব্যাপার, এই ভিডিওটি আপলোড না করলে কি এমন হতো, কেন তাহলে এটি করলো, তাহলে কি সেই বাহিনী ঘুরে দেওয়া সম্পূর্ণ? পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই বিশেষ এই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে। তো বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশ, আদেশ এগুলো উপেক্ষা করতে পারছে না, সেখানে রাষ্ট্রপতি তো কোন ছাড়। এবং আমরা এও জানি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন শোনা যায় যে তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন বা রাজসাক্ষী হয়েছেন, কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা বা কিংবা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গিয়ে আরামায়েশে রয়েছেন, সেখানে তিনি কেন সারা জীবন কারাগারে থাকবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন? তিনি তার পরিবারের কথা চিন্তা ভাবনা করে তিনি নিজ থেকেই রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এও শোনা যায় বা এটুকু অনুমান করেন অনেকে যে সরকারের চাপে তাকে রাজসাক্ষী হতে বাধ্য হতে হয়েছে, যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের রায়গুলো খুব সহজেই ত্বরান্বিত করা যায়। এখানেও বলতে হয় যে কোথায় কিভাবে কি হচ্ছে সবই এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট। তো এরপরেও তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চুপ থাকতে হয়েছে, এরপরেও শপথ বাক্য পাঠ করাতে হয়েছে, এরপরেও সরকার যা বলছে, যা পাঠাচ্ছে তার কাছে সব কিছুতে স্বাক্ষর দিচ্ছেন। তো তিনি একটা এরকম বাণী কেন দিবেন না সরকারের চাপে? এবং দেওয়াটাই স্বাভাবিক। যিনি শোনা যায় রাষ্ট্রপতি নাকি কোনো এক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেগুলো এখনো কল্পনা বা গুঞ্জন বা গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপাতত সরকারের বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই। এর বাইরে তার কি করার ছিল? তিনি পদত্যাগ করতে পারতেন। পদত্যাগ করলে কি হবে? তিনি সাথে সাথে অ্যারেস্ট হবেন। অতএব তাকে অনেক কিছুই করতে হচ্ছে বাধ্য হয়ে। এতে তো অবাক হওয়ার কিছু। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।